সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দর্শক, আমাদের আজকের শরীর ও মন অনুষ্ঠানের 217তম পর্ব। এই পর্বে এসে আমরা আজ আলোচনা করব ফ্যাটি লিভার। এই শব্দটির সঙ্গে বা এই টার্মটির সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত এবং অনেকের এই টার্মটি বা এই রোগটির ব্যাপারে উদ্বিগ্নতা রয়েছে। সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ফ্যাটি লিভার কী, কেন ও প্রতিকার। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের একজন তরুণ প্রত্যয়দীপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমাদের আজকের অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কর্মরত আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। অনেক ধন্যবাদ প্যানভিশন হেলথ স্বাস্থ্য সংক্রান্ত প্রোগ্রামে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাই। তার আগে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই। এই অনুষ্ঠানের প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করবার জন্য বা প্রশ্ন করবার জন্য বা আপনার মতামত জানাবার জন্য দর্শক, স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে আপনারা সরাসরি যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আমাদের আজকের আলোচনা বিষয় ফ্যাটি লিভার নিয়ে আমাদের সম্মানিত অতিথির সাথে কথা বলি। ডক্টর আরিফুর রহমান, আপনি আমাদেরকে আগেও সময় দিয়েছেন, আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান অনেক পরামর্শ বিভিন্ন সময়ে পেয়েছি এবং আজকেও আশা করি এই ফ্যাটি লিভার যে শব্দটি, এটি নিয়ে আমাদের দর্শকেরা বেশিরভাগই পরিচিত এবং কারো শরীরে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমে যাওয়া এটা প্রতীয়মান হলে বা তার নজরে আসলে বা তিনি বুঝতে পারলে অনেকে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তো সার্বিক বিষয়ে আমরা এটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে ফ্যাটি লিভার বলতে কি বোঝায় এবং বাংলাদেশে এরকম ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা আপনারা কীরকম পাচ্ছেন? অনেক ধন্যবাদ। ফ্যাটি লিভার বলতে আসলে আমরা যদি খুব সহজভাবে বলি আমাদের দর্শক শ্রোতাদের জন্য, তাহলে লিভারে সিম্পলি যদি ফ্যাট ইনফিল্ট্রেশন হয়, মানে চর্বি জমা হয়, এটাকে আমরা ফ্যাটি লিভার বলা হয়। সাধারণত বলা হয় যে লিভার কোষের 5% সেল যদি চর্বি দ্বারা আক্রান্ত হয়, এটা নর্মাল। যদি লিভার কোষের 5% বেশি পরিমাণ সেল লিভার দ্বারা চর্বি দ্বারা আক্রান্ত হয়, তাহলে তাকে আমরা ফ্যাটি লিভার বলা হয়। আমাদের দেশে যে প্রশ্নটা আপনি করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বর্তমানে বাংলাদেশে এবং বা দক্ষিণ এশিয়ায় ফ্যাটি লিভারের হার কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমাদের বাংলাদেশে হচ্ছে ফ্যাটি লিভারের শতকরা হার হচ্ছে বর্তমানে 33%, মানে প্রতি 3 জনের একজনই আক্রান্ত এবং পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত ফ্যাটি লিভারে। আমরা একটি গুরুত্বপূর্ণ জরিপ আপনার কাছে জানতে পারলাম, তার মানে বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত। শুরুতেই যদি আমরা একটু আপনাকে জিজ্ঞেস করি যে ফ্যাটি লিভারে কেউ যদি আক্রান্ত হন, সেটা কি আতঙ্কিত হওয়ার কোনো বিষয় কিনা? ধন্যবাদ। ফ্যাটি লিভারে দেখেন, প্রাথমিকভাবে যখন একজন মানুষের ফ্যাটি লিভার ধরা পড়ে, এটা কখনোই মানে তার কোনো উপসর্গ প্রকাশ পায় না, একদম পুরোপুরি সে মানে উপসর্গবিহীন থাকে। যখনই এটা দিনের পর দিন এটা মানে চলতে থাকে অথবা রোগটা প্রোগ্রেস হতে থাকে, তখন সে অল্প পরিমাণ পেটে ব্যথা বা অস্বস্তি অথবা কিছু কিছু বমি বমি ভাব, ক্ষুধা লাগা বা ক্লান্ত লাগা, এরকম কিছু অনুভব করতে পারেন। কিন্তু একদম শুরুতেই মানে এই রোগটা আসলে কোনো উপসর্গই তৈরি করে না। কোনো রোগী বা অন্য কোনো কারণে যদি কোনো টেস্ট করতে যান, যেমন পেটের আল্ট্রাসাউন্ড করতে যান, তাহলে হঠাৎ করে তার এটা ধরা পড়ে যে ফ্যাটি লিভার ডিজিজ। কিন্তু মানে এমন মানে তীব্র কোনো উপসর্গ প্রাথমিক পর্যায়ে থাকে না, যার কারণে আমার কোনো পেশেন্ট ফ্যাটি লিভার পরীক্ষা করতে যান। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যদি কেউ অন্য পরীক্ষা করতে গিয়ে ফ্যাটি লিভার বুঝতে পারেন, যে আল্ট্রাসাউন্ড করে তাকে জানানো হলো তার ফ্যাটি লিভার, এটা কি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো বিষয় কিনা? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা এটা ডিপেন্ড করে যে মানে ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে, মানে কোন পর্যায়ে আছে। আপনি জানেন যে ফ্যাটি লিভারের কয়েকটা পর্যায়ে থাকতে পারে। যে প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে ফ্যাটি লিভার হচ্ছে শুধুমাত্র, যদি আমরা এভাবে বলি যে মোটা দাগে
যে সিম্পল ফ্যাট ইনফিল্ট্রেশন, মানে শুধুমাত্র চর্বি জমা হয়েছে, কোনো প্রদাহ হয়নি লিভারে, এটাকে বলা হয় মানে শুধুমাত্র স্টেটোসিস বা ফ্যাটি লিভার। যখন এই চর্বি জমে এটা সামনের দিকে আগাতে থাকে, মানে চর্বি জমা প্লাস এর সাথে লিভারের প্রদাহ তৈরি হয়, একে বলা হয় স্টেটোহেপাটাইটিস, যাতে আমরা সংক্ষেপে ন্যাশ বলা হয়, মেডিকেল ভাষায় ন্যাশ। এই ন্যাশ থেকে এটা যদি আমরা তাকে মানে কোনো প্রতিকার বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নিই, তাহলে সেটা সামনের দিকে প্রোগ্রেসিস হয়ে লিভার ফাইব্রোসিস হতে পারে, এবং আলটিমেটলি যদি আমরা এটা চিকিৎসা না করি অনেক ক্ষেত্রে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই জন্য মানে একটা রুগী যখন একটা ফ্যাটি লিভার নিয়ে আসে, প্রাথমিকভাবে আমরা বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম রুগীরাই এটা একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যায়। আমরা যদি জীবনযাত্রার মান, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা যদি এগুলো মেনটেন করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে এটা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। জি, মানে আমরা এটা বিষয়ে আপনার কাছ থেকে বুঝতে পারলাম যে ফ্যাটি লিভার যদি কারো ধরা পড়ে, এটার কারণে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে জীবনের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণে, তবে সেটাকে আমলে নিতে হবে এবং সেটা পর্যবেক্ষণে রাখতে হবে। জি অবশ্যই। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফ্যাটি লিভারের কারণ কি? ফ্যাটি লিভারের আসলে মানে একদম এক্স্যাক্ট মানে কোনো এটিওলজি নাই, মানে কারণ নাই, তবে এটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে অনেকগুলো কারণ এর সাথে জড়িত থাকতে পারে এবং অনেকগুলো স্বাস্থ্য ঝুঁকি এর সাথে জড়িত থাকতে পারে। যেমন হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে, অথবা ডায়াবেটিস মেলাইটাস আছে, অথবা যারা একটু স্থূল বা একটু মোটাকার, অথবা যারা হচ্ছে কায়িক পরিশ্রমবিহীন জীবনযাপন পরিচালনা করেন, অথবা প্রয়োজনীয় তুলনায় অধিক বেশি পরিমাণ ক্যালোরি গ্রহণ করেন। এইটা হচ্ছে মোটা দাগে ফ্যাটি লিভারের জন্য মানে রিস্ক ফ্যাক্টর। এছাড়াও কিছু রোগ আছে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, অথবা হাইপোথাইরয়েডিজম আছে, অথবা অবস্ট্রাটিক স্লিপ অ্যাপনিয়া নামে একটা রোগ আছে। এছাড়াও আরও কিছু জটিল রোগ আছে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে মেটাবলিক সিনড্রোম। এই সমস্ত কিছু যদি থাকে, তাহলে ফ্যাটি লিভারের ঝুঁকিটা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। এবং আপনি জানেন যে বর্তমান সময়ে আমাদের বিশেষ করে ইয়াংদের মধ্যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বা রেডিমেড খাবার যে প্রবণতা বেড়ে যাচ্ছে, এবং কায়িক পরিশ্রম মানে না করার যে প্রবণতা, এই কারণে এই ফ্যাটি লিভারের মানে শতকরা হারটা দিন দিন বেড়েই চলছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা লিভার নিয়ে আলোচনায় আসলে এই বিষয়টা আজকে না জেনে পারছি না, বা এই প্রশ্নটা না করে পারছি না, যে আমরা জানি লিভার আমাদের শরীরের অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ একটি অর্গান। লিভারের অনেকগুলো কাজ আছে মানুষের শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, মেটাবলিজম, এগুলোর জন্য লিভারের অনেকগুলো কাজ আছে। আমাদের দর্শকদের জন্য যদি আপনি আমাদেরকে লিভারের সুস্থ থাকার প্রয়োজনীয়তা বা লিভারের কাজ কি সেটা যদি আমাদেরকে একটু বলেন, এবং এখানে চর্বি জমে গেলে সেই স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে কিনা সেটা যদি একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শকদের উদ্দেশ্যে আমরা যেহেতু আজকে আমাদের ফ্যাটি লিভার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সংক্ষেপেভাবে লিভারের যে কার্যক্রম বা লিভার আমাদের জন্য কতটা জরুরি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত যে লিভার। আপনারা জানেন যে লিভার হচ্ছে আমরা যে খাবারগুলো খাই বা আমাদের যত মেটাবলিক বিপাকীয় প্রক্রিয়া এবং এখান থেকে যতগুলো বজ্র পদার্থ তৈরি হয়, এগুলা ডিটক্সিফিকেশন করা, মোটা দাগে হচ্ছে লিভার হচ্ছে আমাদের মেটাবলিজমের জন্য একটা মানে আতুরঘর বলা যায়। আমাদের যাবতীয় পরিপাক্রিয়া, যাবতীয় মেটাবলিজম এবং ডিটক্সিফিকেশন, এই যে আমরা যে ওষুধ খাচ্ছি, দিনের পর দিন অনেক ওষুধ খাচ্ছি, এই ওষুধগুলোকে মানে ডিটক্সিফিকেশন করা, এক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিভার। এবং লিভারের মাধ্যমে হচ্ছে আমাদের অ্যালবুমিন তৈরি করা, যেটা আমাদের রক্তের যে চাপ, প্রেশার মেনটেন করা, এরকম নানাবিধ কারণ রয়েছে। এখন লিভারে যদি চর্বি জমে, যেমন হচ্ছে আমি আপনাকে আগে বলেছি যে লিভারের যখন 5% সেল মানে 5% কোষ যদি চর্বিতে আক্রান্ত হয়ে যায় বা তার বেশি যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে আমরা তাকে ফ্যাটি লিভার বলি। প্রাথমিকভাবে প্রথম দিকে এই 5% বা 5% কোষ যখন আক্রান্ত হয়, তখন তেমন কোনো উপসর্গ থাকে না, যেটা আমরা বলেছি। কিন্তু এটা যখন বাড়তে থাকবে, ফ্যাটটা যখন মানে আরও বাড়তে থাকবে এবং তার জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন যদি না করে বা কোনো প্রিভেন্টিভ মেজার না নেওয়া হয়, তাহলে একসময় কিন্তু এখান থেকে তার ফাইব্রোসিস, লিভার সিরোসিস এবং ক্যান্সার হতে পারে। তো এই জন্য আমরা ফ্যাটি লিভার যদি আমরা ধরা পড়ে কারো, এটা প্রথম থেকে আমলে নেওয়া উচিত, কারণ এটা আপনি জানেন যে এটা শতভাগ প্রিভেন্টেবল একটা কন্ডিশন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদেরকে শুরুর আলোচনায় কিছু বিষয়ে ধারণা দিয়েছেন এই ফ্যাটি লিভারের পর্যায়গুলো সম্পর্কে। আমরা আরেকবার একটু আপনার কাছ থেকে মোটা দাগে শুনতে চাই যে ফ্যাটি লিভারের গ্রেড বা যদি আমরা পর্যায় চিন্তা করি, তাহলে কি কি পর্যায় রয়েছে এবং সেই পর্যায়গুলো আসলে আমাদের জন্য জানা জরুরি কেন? খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন। প্রথমে আমি একটু বলে নিতে চাচ্ছি যে ফ্যাটি লিভার ডিজিজটা বর্তমানে হচ্ছে যে আমাদের যে এখন ইন্টারন্যাশনাল যে কনসেনসাস মানে যে ডেফিনিশনটা আছে যে ফ্যাট অ্যাকুমুলেশন হওয়া যেসব রোগী মদ্যপায়ী নয় মানে অ্যালকোহল গ্রহণ করছেন না, তাদের ক্ষেত্রে যদি ফ্যাট জমা হয় তাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। এখন এটার নামটা একটু চেঞ্জ হয়ে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টেটোটিক লিভার ডিজিজ, যেটা বলে MSLD বলা হয়। মানে হচ্ছে এখন দেখা গেছে গবেষণায় এই ফ্যাটি লিভারের অন্যতম কারণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম জি, বা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম। এই জন্য নামটা চেঞ্জ হয়েছে। শুধুমাত্র যে যারা মদ্যপায়ী নয় তাদের ক্ষেত্রে যে ফ্যাট অ্যাকুমুলেশন হবে বিষয়টা এরকম না, মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য যদি ঝুঁকিপূর্ণ থাকে বা রক্তে যদি অতিরিক্ত চর্বি থাকে বা কেউ যদি অনেক বেশি স্থূল থাকে এই কারণেও লিভারে ফ্যাটি লিভার হতে পারে। তো আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আমরা একটা রুগী যখন আমাদের কাছে আসে ফ্যাটি লিভার নিয়ে, তখন আমরা তাদেরকে গ্রেডিং করার চেষ্টা করি যে এটা কোন পর্যায়ে আছে, এটা কি প্রাইমারি পর্যায়ে মানে গ্রেড 1, গ্রেড 2 না গ্রেড 3 কোন পর্যায়ে আছে, সেই অনুসারে তাদেরকে আমরা পরামর্শ দিই যে তার কী করণীয়। যেমন আমরা বলেছিলাম যে যদি 5% বেশি লিভার কোষ চর্বি দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা ফ্যাটি লিভার বলি। এই 5 থেকে যদি 33% কোষ আক্রান্ত হয় তাদেরকে আমরা বলি গ্রেড 1 ফ্যাটি লিভার ডিজিজ। 34 থেকে 66% বা 66% কোষ যদি আক্রান্ত হয় তাদেরকে বলি গ্রেড 2 ফ্যাটি লিভার ডিজিজ, এবং 66% বেশি যদি লিভার কোষ আক্রান্ত হয় তাদেরকে আমরা বলি গ্রেড 3। তবে আসার কথা হচ্ছে এই গ্রেড 1, 2, 3 তিনটাই এটা আপনার রিভার্সিবল। তবে আমরা যদি সেই পরিমাণ জীবনযাত্রার মান ওই পর্যায়ে নিয়ে যেতে পারি, ক্যালোরি ইনটেক কমাতে পারি, নিয়মিত শারীরিক পরিশ্রম করতে পারি, সেগুলো হয়তো আপনি পরবর্তী আমরা একটা আলোচনা করব বিস্তারিত। মানে মোটামুটি মোটা দাগে হচ্ছে আমরা ফ্যাটি লিভারকে 3 ভাগে ভাগ করতে পারি, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। আপনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে ফ্যাটি লিভারকে যদি নিয়ন্ত্রণে নিয়ে না আসা হয় তাহলে ফ্যাটি লিভার জীবনেরও ঝুঁকির পর্যায়ে নিয়ে যায়। তো এই আবার একটু যদি আমাদেরকে বলেন যে ফ্যাটি লিভারের স্বাস্থ্যের জন্য কী কী ঝুঁকিগুলো হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন হচ্ছে আমরা একটা প্রথম দিকে বলেছিলাম যে কিছু কিছু কন্ডিশন থাকলে ফ্যাটি লিভার হতে পারে, আবার কারো এই কন্ডিশন নাই, যেমন ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, কোনো স্ট্রোকের কোনো ইতিহাস নাই, কিন্তু তার শুধুমাত্র ফ্যাটি লিভার আছে এবং সে একটু স্থূলকায় এবং অথবা রক্তের চর্বির পরিমাণ বেশি। তাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস মেলাইটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, স্ট্রোকের একটা ঝুঁকি থাকতে পারে, অথবা অন্য মেটাবলিক যে সিনড্রোমগুলো আছে সেগুলো হতে পারে। ইভেন কি আপনার কিডনি জটিলতা হতে পারে। এই জন্য ফ্যাটি লিভার যখনই ধরা পড়বে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনার মানে সাথে সাথেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দেবেন এবং সে অনুসারে জীবনযাত্রা পরিবর্তন করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আপনি প্রাসঙ্গিকভাবে বিষয়টি বলেছেন যে অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভার শুরুর দিকে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তো আমাদের সাধারণ মানুষ বা সাধারণ যারা রয়েছেন তারা কীভাবে বুঝবেন যে তার ফ্যাটি লিভার হয়েছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভারের বিশেষ কোনো লক্ষণ রয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হচ্ছে আমার আজকের প্রোগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত এটা, যে একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে আমি বা কখন আমরা পরীক্ষা করব ফ্যাটি লিভারের জন্য। জি, আচ্ছা, কোনো রোগীদের জন্য কোনো রোগীর যদি উচ্চ রক্তচাপ থাকে বা ডায়াবেটিস থাকে, অথবা রক্তে যদি চর্বির পরিমাণ বেশি থাকে, অথবা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অথবা তিনি অন্য কোনো কারণে লিভারের এনজাইম মানে এসজিপিটি, এসজিওটি এগুলো যদি আগে করে থাকেন, এগুলো যদি 6 মাসের বেশি পরিমাণ বাড়তি অবস্থায় থাকে, তাহলে অবশ্যই তাকে ফ্যাটি লিভারের জন্য পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় হচ্ছে একটি বিরতির, আমরা বিরতিতে যাব। তার আগে আপনার কাছে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই ফ্যাটি লিভার যে কারো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তো শুধু ফ্যাটি লিভারের জন্য আসলে মানুষজন পরীক্ষা করছে, আলট্রাসাউন্ড করেছে, এরকম খুব কম দেখা যায়। যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের আর্থসামাজিক কিছু ব্যাপার রয়েছে, সাথে সচেতনতারও কিছুটা ঘাটতি তো রয়েছেই। তো এই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু শুধুমাত্র লিভারের জন্য মানুষজন আলট্রাসাউন্ড বা পরীক্ষা করতে যেতে চায় না, বা মানুষজন সাধারণত কোনো রোগের লক্ষণ প্রকাশ না করলে যেতে চায় না। তো এই প্রেক্ষাপট অনুযায়ী আপনার বিশেষ সাজেশন কিছু রয়েছে কিনা, যে বা ফ্যাটি লিভারকে নির্ণয় করার জন্য, কনফার্ম করার জন্য আপনাদের বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমরা অলরেডি বলেছি, এইসব রিস্ক ফ্যাক্টর যদি থাকে কারো, বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যদি থাকে, তাদের ক্ষেত্রে আমরা
পরামর্শ দিয়ে থাকি যে আপনি অবশ্যই একটা লিভারের এনজাইম লিভার ফাংশন টেস্ট, মোটা দাগে যদি আমরা বলি যে এএলটি বা এইচজিপিটি এগুলো করবেন, একটা আল্ট্রাসাউন্ড করবেন, এবং একটা মডার্ন যে একটা টেস্ট আছে যে লিভারের চর্বির পরিমাণটা সঠিকভাবে নির্ণয়ের জন্য যে টেস্টটা আছে সেটাকে বলে ফাইব্রোস্ক্যান। এই ফাইব্রোস্ক্যান টেস্টগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আমরা লিভারের মানে চর্বির কী পরিমাণ জমেছে এবং লিভারের এই চর্বি জমে কতটুকু ক্ষতি হয়েছে, এই দুইটাই আমরা নির্ণয় করতে পারি ফাইব্রোস্ক্যানের মাধ্যমে। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আপনার কাছ থেকে ডিটেল জানবো। আমাদের একটি বিরতি সময় হচ্ছে, আমরা বিরতির পরে আবার এই আলোচনায় ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ আলোচনা ফ্যাটি লিভার কী, কেন ও প্রতিকার। দর্শক, আজকে আমাদের সাথে ডক্টর আরিফুর রহমান, বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এই বিষয়ে। আমাদের আলোচনার মাঝে সময় হলো একটি বিরতির পরে আমরা আবারও একই আলোচনায় ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি ফ্যাটি লিভার এ বিষয়ক। দর্শক, এ বিষয়ক যদি আপনাদের আমাদের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত থাকে, স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আসুন আমরা আমাদের আলোচনায় আবার চলমান রাখি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি যে আপনি ফ্যাটি লিভার নিয়ে আজকে আমাদেরকে বিশদ পরিচয় করিয়ে দিয়েছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে ফ্যাটি লিভার বিশেষ কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়, সাথে রক্তের পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম, এগুলো আপনি বলেছেন। সাথে নতুন একটি শব্দ আপনি ব্যবহার করেছেন, ফাইব্রোস্ক্যান। আমরা একটু ফাইব্রোস্ক্যান সম্পর্কে ইন ডিটেলস জানতে চাই। অনেক ধন্যবাদ। আমি ফাইব্রোস্ক্যান যাওয়ার আগে আমি একটু কথা বলে নিচ্ছি। যেমন রক্তের পরীক্ষাটা যেটা আমরা বলতেছিলাম যে লিভারের যে এনজাইম লিভার ফাংশন টেস্ট বা হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাফি, এবং আপনি হয়তো জানবেন, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাচ্ছি যে ফ্যাটি লিভার কিন্তু মানে শুধুমাত্র একটা সিঙ্গেল ডিজিজ থাকে না, যেটা আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় বা আমাদের প্রথম দিকে আলোচনায় বলেছি যে ফ্যাটি লিভারের সাথে কিছু রিস্ক ফ্যাক্টরও থাকে। তো এই জন্য ফ্যাটি লিভার রোগ নির্ণয়ের সাথে সাথে রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাড্রেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। যেমন কারো যদি ফ্যাটি লিভার থাকে, তার ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করতে হবে। কারো যদি ফ্যাটি লিভার থাকে, তার কোনো হৃদরোগের ঝুঁকি আছে কিনা সেটা চেক করতে হবে। কার যদি ফ্যাটি লিভার থাকে, তার রক্তের চর্বির পরিমাণ কীরকম আছে সেটা দেখতে হবে। তো এই জন্য ফ্যাটি লিভার রোগের জন্য যে টেস্টের পাশাপাশি এই পরীক্ষাগুলো করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে ফ্যাটি লিভার অন্য কোনো যেগুলো রিস্ক ফ্যাক্টর এটার সাথে সম্পর্কিত কিনা। তো আপনি যেটা বলতেছিলেন ফাইব্রোস্ক্যান, তো আমাদের বর্তমানে ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য, সঠিকভাবে নির্ণয়ের জন্য লিভারে কী পরিমাণ চর্বি জমেছে এবং চর্বিটা জমে লিভারের কতটুকু ক্ষতি হয়েছে এর বিস্তারিত বা খুব সুন্দরভাবে জানার জন্য যে টেস্টটা করা হয় সেটাকে বলে ফাইব্রোস্ক্যান টেস্ট। এটা হচ্ছে ফাইব্রোস্ক্যান হচ্ছে একটা ব্র্যান্ড নেম, তবে এটার যেটা অরিজিনাল যে নেম সেটা হচ্ছে আপনার এলাস্টোগ্রাফি বলা হয়। তো ওই ফাইব্রোস্ক্যান নামেই পরিচিত আর কি। তো ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আমরা খুব সহজেই লিভারের ফ্যাট কন্টেন্ট বা হচ্ছে ফাইব্রোসিসের পরিমাণ করতে পারি, নির্ণয় করতে পারি। এই ফাইব্রোস্ক্যান পরীক্ষাটা করার প্রক্রিয়াটা কি? কারণ মানুষের কিন্তু ইনভেস্টিগেশনে অনেকের ভয় পায়, তো এটাতে ওরকম কোনো ভয়ের কোনো বিষয় আছে কিনা এটা যদি একটু বলতেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে ফাইব্রোস্ক্যানের জন্য এটা জাস্ট কিছুই না, এটা একটা জাস্ট আল্ট্রাসাউন্ডের মতোই। আল্ট্রাসাউন্ড একটা উন্নত মেশিন, একটা প্রোগ্রামাইজড করা, আর আল্ট্রাসাউন্ড একটা ওয়েভ দেওয়া হয় লিভারের মধ্যে। একটা একদম সিম্পল পরীক্ষা, তবে কিছু প্রিরিকুইজিশন আছে যে পেশেন্টকে 3 থেকে 4 ঘন্টা খালি পেটে থাকতে হয় এই পরীক্ষা করার জন্য। এবং এটা হচ্ছে যে আমাদের করার জন্য মানে খুব বেশি যে অনেকে ভয় পেয়ে যায় নাম শুনে যে ফাইব্রোস্ক্যান আসলে বিষয়টা কি, এটা আসলে কিছুই না, জাস্ট একটা আল্ট্রাসাউন্ডের মতোই পরীক্ষা। তবে এটা স্পেসিফিক্যালি শুধু লিভারের চর্বির পরিমাণ এবং ক্ষতির পরিমাণটা দেখা হয়। আপনি যেমনটি বলছিলেন যে গ্রেডিং করার জন্য কত শতাংশ লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কি ওই পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। যেমন আপনাকে আমি বলেছিলাম যদি 5 থেকে 33% কোষ আক্রান্ত হয়, তাদেরকে আমরা গ্রেড 1 বলা হয়। এবং এটা যদি আপনার 34 থেকে 66% হয়, এটা গ্রেড 2, এবং 66% বেশি হলে গ্রেড 3। এভাবে আমরা প্রথমত এইভাবে ভাগ করি। এটাকে বলা হয়, এইটা যে একক দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় স্টেটোসিস, মানে লিভারে কী পরিমাণ চর্বি জমছে জাস্ট সেটা আমরা মেজার করলাম।
এটা এটা দিয়ে আমরা সাধারণত এটা কি ইন্ডিকেট করে, সাধারণত আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাচ্ছি যে ফাইব্রো স্ক্যান রিপোর্টের দুটো অংশ থাকে। একটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বলে সিএপি, এবং অনেক দর্শক শ্রোতারা যারা হয়তো যাদের ফ্যাটি লিভার আছে তারা হয়তো দেখে থাকবেন। এবং আরেকটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এলএসএম, মানে লিভার স্টিফনেস মেজারমেন্ট। তো সাধারণত আমরা যেটা এটা দ্বারা দেখি যে লিভারের যে এপিথেলিয়াল কোষ, এপিথেলিয়াল যে কলা বা টিস্যু, এটা কতটুকু ইনজুরি হয়েছে, মানে লিভারের সিনথেটিক ফাংশন। আমরা শুরুতে যেটা বলতেছিলাম যে লিভার কী ধরনের মেটাবলিক কাজ করে, তো যদি এই এপিথেলিয়াল টিস্যুগুলো যদি আক্রান্ত হয় তাহলে আমরা বুঝতে পারবো লিভারের যে নর্মাল যে কাজ, এই কাজের হ্যাম্পার হবে। লিভার তার মেটাবলিজম ঠিকমতো করতে পারবে না, তার সিনথেটিক ফাংশন, এক্সট্রুডেড ফাংশন, এগুলা হেরফের হবে, ফলে তার জন্ডিস হতে পারে, তার হচ্ছে আপনার হচ্ছে যে তার রক্তক্ষরণের ঝুঁকি প্রবণতা বেড়ে যেতে পারে। আর যেটা হচ্ছে এলএমএসএম, মানে লিভার স্টিফনেস যেটা দেখি, সেটা দিয়ে আমরা সাধারণত কানেকটিভ টিস্যু বা যোজক কলার কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা সেটা দেখি। মানে লিভারটা মোটা দাগে যদি বলি যে লিভারটা কতটুকু শক্ত হয়ে গেছে বা কতটুকু ফাইব্রোসিস হয়ে গেছে, সেটা আমরা এলএসএম দ্বারা দেখি। এটা দ্বারা আমরা বুঝি যে লিভারটা ভবিষ্যতে কতটুকু ঝুঁকিতে আছে, লিভার থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা, বা লিভার থেকে হচ্ছে লিভারের যে সিরোসিস হওয়ার ঝুঁকি আছে কিনা, বা সিরোসিসের আনুষঙ্গিক জটিলতা হওয়ার ঝুঁকি আছে কিনা। এটার একটা গ্রেডিং আছে, যেমন হচ্ছে আমরা 2 থেকে 7 যদি থাকে এটাকে বলে মানে কেপিএ, এটা নর্মাল। 7 থেকে 20 পর্যন্ত যদি হয় এটাকে বলে কম্পেনসেটেড ফাইব্রোসিস, এবং 20-এর উপরে যদি হয় তাহলে আমরা এটাকে ডিকম্পেনসেটেড ফাইব্রোসিস বলি। এইভাবে আমরা সুন্দর করে এই পরীক্ষার মাধ্যমে রোগীদের গ্রেডিং করে দিই যে পেশেন্টটা কোন পর্যায়ে আছে, এবং সেই অনুসারে তাদেরকে আমরা চিকিৎসা ঠিক করা হয়ে থাকে। অনেক ধন্যবাদ। ফাইব্রো স্ক্যান যেহেতু শব্দটা অনেকের কাছেই হয়তো শব্দটা নতুন, যারা ফ্যাটি লিভারের রোগী, যারা এটা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন তারা হয়তো বা চিনেন। তা আমি সবার জ্ঞাতার্থে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে এই ফাইব্রো স্ক্যান পরীক্ষা করার ফ্যাসিলিটি এখন বাংলাদেশে কীরকম, রাজধানীর বাইরের শহরগুলোতে সেটার প্রাচুর্যতা রয়েছে কিনা, এবং সেই সাথে সরকারিভাবে এটার ব্যবস্থাপনা রয়েছে কিনা, এবং এটার খরচ কীরকম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাচ্ছি যে ফাইব্রো স্ক্যান যে টেস্টটা, এটা বর্তমান সময়ে গভর্নমেন্ট হসপিটাল, বিশেষ করে টারশারি হাসপাতাল, যেমন ঢাকার যে হসপিটালগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আমরা এটা নিয়মিত করে থাকি, বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল বা ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে নিয়মিতভাবে এটা হচ্ছে। এবং প্রাইভেট সেক্টরে এটা অ্যাভেলেবেল, বিশেষ করে একটু ভালো মানের যে ল্যাবগুলো আছে সেগুলোতে অ্যাভেলেবেল। তবে এখানে যে জিনিসটা একটু বলে রাখি যে সরকারি এবং বেসরকারি খরচের মধ্যে একটু তফাৎ অনেক বেশি। যেমন আমরা সরকারিভাবে এর খরচ হচ্ছে 1000 টাকা আমাদের ঢাকা মেডিকেলে, বা সরকারিভাবে 1000 টাকাই মানে সারা বাংলাদেশে এটা নির্ধারণ করা আছে ডিজি হেলথ থেকে। আর বেসরকারিভাবে খরচ সাধারণত এটা ক্ষেত্র বিশেষে আপনার 3500 থেকে 4500 পর্যন্ত, মানে 3500 থেকে 4500 পর্যন্ত হতে পারে। মানে সেটা যে অস্বাভাবিক বেশি বা সাধারণ মানুষের সাধ্যের বেশি, সেটাও আসলে বলা, হ্যাঁ সেটা বলা যায়। তবে অনেকের ক্ষেত্রে হয়তো বেশি, তাদের ক্ষেত্রে আহ্বান থাকবে সেক্ষেত্রে আমাদের সরকারি হসপিটালগুলোতে ফ্যাসিলিটিগুলো আছে সেটা ঢাকার বাইরের শহরগুলো, ঢাকার বাইরে এই বিভাগীয় শহরগুলোতে এই টেস্টার ফ্যাসিলিটি আছে, বিশেষ করে চিটাগাং বা যেগুলো হচ্ছে আমাদের বড় বড় শহরগুলোতে, মেডিকেল কলেজগুলো সবগুলোতে নাই, বিশেষ করে বড় মেডিকেল কলেজ বা পুরাতন মেডিকেল কলেজগুলো যেখানে গ্যাস্ট্রোএন্টারোলজির ফ্যাসিলিটিসগুলো আছে সেখানে আছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আলোচনার বলবো যে শেষাংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ফ্যাটি লিভারের চিকিৎসা পদ্ধতি। আপনি আমাদেরকে একটু জানাবেন যে ফ্যাটি লিভার যদি কারো ধরা পড়ে, এটা হতে পারে আপনি যেমনটি বলেছেন যে অন্য কোনো রোগের কারণে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়েছে, অথবা আপনি যে প্রক্রিয়াগুলো বললেন সেগুলোর মধ্য দিয়ে গিয়ে অথবা ঝুঁকিপূর্ণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্য দিয়ে তিনি ছিলেন। তো ফ্যাটি লিভার যদি কারো নিশ্চিত হয়ে যায়, এর চিকিৎসা পদ্ধতিগুলো কী কী রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আসলে মূল চিকিৎসা পর্বে যাওয়ার আগে আমি প্রথমে একটু বলে নিতে যাচ্ছি যে আসলে এই রোগটা মানে প্রিভেন্টেবল একটা ডিজিজ, মানে প্রতিরোধযোগ্য একটা রোগ, এবং এর চিকিৎসার তুলনায় প্রতিরোধ ব্যবস্থাটাই অনেক বেশি। মানে আমি জোর দিব আজকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাচ্ছি যে আমরা ফ্যাটি লিভারের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে আমরা যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যে আছে তার প্রতি বেশি আমরা গুরুত্ব আরোপ করব। যেমন প্রথমত হচ্ছে আমরা যাদের ফ্যাটি লিভার ধরা পড়ে গেছে তাদের প্রথমে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা আসলে আপনার খুব ভয়ঙ্কর বা মারাত্মক কিছু নাই, তবে শর্ত হচ্ছে যে আপনাকে কিছু জীবনযাত্রার মানের পরিবর্তন করতে হবে। প্রথমত
আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে যেমন আপনি একদম হাই ক্যালোরি ডায়েট অথবা রিফাইন্ড খাবার, রেডিমেড খাবার, বিশেষ করে ফাস্ট ফুড বা বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, কোলা, পেপসি, আইসক্রিম, এই জিনিসগুলো আপনাকে পরিহার করতে হবে সম্পূর্ণভাবে। এবং হচ্ছে আপনার যেমন বিশেষ করে হচ্ছে দুধের স্বর, তারপর হচ্ছে আমরা যেটা বলি গরুর পায়া, ভুঁড়ি, নেহারি, তারপর হচ্ছে যে মাছের মগজ, মাছের ডিম, মুখরোচক খাবারগুলো আসলে হ্যাঁ হ্যাঁ, বা কলিজা, গরুর কলিজা, ঠিক আছে, যে এগুলোতে উচ্চ মানে চিংড়ি মাছ বিশেষ করে এগুলোতে আপনার অনেক বেশি পরিমাণ ফ্যাট আছে। এগুলো আমরা বলবো যে এগুলো সম্পূর্ণভাবে তাকে অ্যাভয়েড করার জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার যে এক্সিস্টিং যে বডি ওয়েট আছে, মানে তার বডি ওয়েট এখন বর্তমানে তার শরীরে যে ওজন থেকে আমাদের টার্গেট হচ্ছে 5 থেকে 10% ওজন লস কমাইতে হবে। এখন এই ওজন কমানোর জন্য তার খাদ্যাভ্যাসের সাথে সাথে আমার যেটা অলরেডি আমাদের বডিতে জমা হয়েছে তাকে বার্ন আউট মানে তাকে বার্ন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এক্সারসাইজ করতে হবে। অ্যান্ড এক্সারসাইজের বর্তমানে ইন্টারন্যাশনাল যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনাকে সপ্তাহে অন্তত 150 মিনিট, সপ্তাহে 150 মিনিট অথবা প্রতিদিন 30 থেকে 45 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজটা শুধুমাত্র ক্যাজুয়াল হাঁটা বা এরকম না, যেটা মানে শরীরে ঘাম হয় এরকম কায়িক পরিশ্রমের পর্যায়ে যাওয়া যায়, এই পর্যায়ে এক্সারসাইজ করতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনার হচ্ছে যে এই এক্সারসাইজ আর কি হতে পারে, যেমন আপনি সুইমিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, অথবা হচ্ছে দৌড়াতে পারেন, আপনার জন্য যেটা যতটুকু সুবিধা হয়। তবে যেটা বলা হয়ে থাকে যে আমাদের এই বিশেষ করে ব্যস্ততম সময়ে, ব্যস্ততম দিনে বা কাজের চাপে অনেক ক্ষেত্রেই এক্সারসাইজটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা রোগীদের পরামর্শ দিয়ে থাকি যে আপনি ফজরের নামাজের পরে আপনি একটু হাঁটতে পারেন, দৌড়াতে পারেন। এটা নিয়মিতভাবে করতে হবে। এটার জন্য কোনো ঔষধ রয়েছে কিনা? হ্যাঁ, এটার জন্য হ্যাঁ ওষুধ আছে। এটার জন্য কিছু আমাদের বর্তমানে যে ওষুধগুলা রিকমেন্ডেশন সেটার পরিমাণ খুবই কম। তবে অবশ্যই এই ওষুধগুলা আমার রোগীদের বা আমাদের দর্শক শ্রোতাদের অনুরোধ থাকবে এই ওষুধগুলো অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুসারে নিতে হবে। যেমন হচ্ছে যে আমরা যে ওষুধগুলো বর্তমানে বাজারে আছে সেটা হচ্ছে কিছু আছে ভিটামিন ই আছে, পিওগ্লিটাজন, অথবা আছে HGL1 বা GLP-1 অ্যানালগ। এই ওষুধগুলা মানে রিকমেন্ডেশন করা আছে। তবে এই ওষুধগুলো নেওয়ার ক্ষেত্রে মানে একজন বিশেষজ্ঞ ডক্টরই ঠিক করে দিতে পারবে যে কখন তার ওষুধ লাগবে এবং কোন পর্যায়ে সে ওষুধ গ্রহণ করবে, কতদিন খাবে এবং কীভাবে ফলো আপ করবে, এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর ঠিক করে দেবে। আপনি আমাদেরকে সর্বশেষে যেটা বলবেন যে যখন এটা নিশ্চিত হয়ে যায় যে ফ্যাটি লিভার তার গ্রেড 1 to 3, সে অনুযায়ী তারা আপনাদের লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করবেন। কারো যদি সিম্পল একটা আলট্রাসাউন্ড করতে গিয়ে তার দেখা গেল গ্রেড 1, সে অবস্থায় কি তাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গিয়ে এটা ব্যাপারে কোনো বিশেষ চিকিৎসা করার প্রয়োজন আছে কিনা, অথবা গ্রেড 1 যাদের তাদের জন্য কি নির্দেশনা থাকবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এই প্রশ্ন আমরা সচরাচর চেম্বারে বা আমাদের কর্মস্থলে খুব বেশি ফেস করি যে একটা পেশেন্ট আলট্রাসাউন্ড নিয়ে আসে যে তার গ্রেড 1 ফ্যাটি লিভার। জি, এই পর্যায়ে যখন রোগীটা আসে তখন আমরা তাকে সাধারণত মানে অ্যাড্রেস করার চেষ্টা করি যে এই ফ্যাটি লিভারের সাথে সাথে তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যেমন তার ডায়াবেটিস মেলিটাস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা তার পরিবারে কোনো স্ট্রোক বা তার আগে পূর্বে কোনো স্ট্রোকের ইতিহাস আছে কিনা, অথবা অন্য কোনো মেটাবলিক সিনড্রোম অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম আছে কিনা। এই জন্য আমরা ফ্যাটি লিভারের অনন্য পরীক্ষার পাশাপাশি আমরা এই রোগগুলোর সেটাকে স্ক্রিনিং টেস্ট করে দিই। যদি এগুলো কিছুই না থাকে, শুধুমাত্র তার সিম্পল গ্রেড 1 ফ্যাটি লিভার থাকে, তখন তাদেরকে আমরা আশ্বস্ত করি যে এটা আপনার কোনো মারাত্মক পর্যায়ে নেই। তবে এটা যদি যে পর্যায়ে আছে, আপনি যদি জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন না করেন, কোনো এক্সারসাইজ না করেন, কায়িক পরিশ্রম না করেন, এটা কিন্তু আস্তে আস্তে গ্রেড 2, গ্রেড 3 এরকম বাড়তে থাকবে। আর যদি দেখা গেছে যে ফ্যাটি লিভার গ্রেড 1-এর সাথে অন্য অন্য রোগগুলো আইডেন্টিফাই হয়ে যায়, যেমন ডায়াবেটিস মেলিটাস যদি হয়ে যায় তাহলে ডায়াবেটিস মেলিটাসের ট্রিটমেন্ট দিতে হবে। তার যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, উচ্চ রক্তচাপের চিকিৎসা দিতে হবে। কারো যদি দেখা গেছে যে চর্বির পরিমাণ অনেক বেশি, তাকে চর্বি কমানোর জন্য ওষুধ দিতে হবে। মোট কথা হচ্ছে, মোটা দাগে যদি আমরা বলি যে ফ্যাটি লিভারের সাথে আমরা দেখব যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। সেই রিস্ক ফ্যাক্টর যদি থাকে, ফ্যাটি লিভারের সাথে সাথে সেইটাকে ট্রিট করতে হবে। এবং এটা যদি আপনাকে একটু আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি দর্শক শ্রোতাদের যে গ্রেড 1 ফ্যাটি লিভার আর তার আর কোনো কিছুই নেই,
তাহলে তার আর কোনো ভয় পাওয়ার বা কোনো চিন্তার কোনো কিছু নেই। সে নিজে নিজেই মানে সে যদি জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারে, যে বা আপনার আজকে যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে এর মাধ্যমে দেখে সে তার নিজের জীবনযাপন পরিবর্তন করতে পারে, বা হচ্ছে তার এক্সারসাইজ করতে পারে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু এটা পুরো অবস্থায় ফিরে আসা সম্ভব। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। আমরা এই ফ্যাটি লিভার সম্পর্কে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আসলে জানতে পারলাম। আমাদেরকে আপনি যে জিনিসটা এখন জানাবেন সেটি হচ্ছে যে ফ্যাটি লিভারে তিনি এখন আক্রান্ত নন, বা ফ্যাটি লিভার সম্পর্কে তার কোনো পূর্বের কোনো ধরনের অভিজ্ঞতা নেই, বা কোনো পরীক্ষায় আগে ধরাও পড়ে নাই। কিন্তু আপনি একটা কথা বলেছিলেন যে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদের এই ফ্যাটি লিভার হচ্ছে কিনা এটার জন্য তাদের কোনো নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা বা স্ক্রিনিং দরকার আছে কিনা, এবং সেটা কতদিন পর পর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ঝুঁকিতে আছেন, বিশেষ করে হচ্ছে আমরা যেসব ঝুঁকির কথাগুলো বলেছি এটা এখন আর বলতে চাচ্ছি না, এই ঝুঁকিতে যারা আছেন তাদের জন্য পরামর্শ থাকবে যে তারা অন্তত পক্ষে 3 থেকে 6 মাস পর পর একটা লিভারের একটা এনজাইম মানে এজিপিটি পরীক্ষাটা করতে পারেন, এবং একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন, এবং একটা রক্তের চর্বির পরিমাণ করতে পারেন। তাহলে এই 3টা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার ফ্যাটি লিভারের দিকে তিনি যাচ্ছেন কিনা বা তিনি ঝুঁকিতে পড়ছেন কিনা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আপনার কাছ থেকে সর্বশেষ পরামর্শ নিব আমাদের দর্শকদের প্রতি। আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের অনেক উদ্বিগ্নতা আপনার কথার মধ্য দিয়ে কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ, যে ফ্যাটি লিভার যদি কারো হয়েও যায় তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে এটাকে যদি আমরা একেবারে অবহেলা করি বা এটাকে গুরুত্ব না দেই, তাহলে এখান থেকে জীবন নাশকারী কিছু রোগেও এটা রূপান্তরিত হতে পারে আপনি বলেছেন। তো সার্বিক দিক দিয়ে লিভার সুস্থ রাখার জন্যে এবং ফ্যাটি লিভার সহ অন্যান্য লিভার ডিজিজে আক্রান্ত না হওয়ার জন্যে সতর্কতামূলক কি কি পরামর্শ আমাদের দর্শকদের প্রতি রয়েছে, যদি আপনি আমাদেরকে সেই পরামর্শ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রোগ্রামের মাধ্যমে এবং প্যান ভিশন হেলথের আজকের আয়োজনের মাধ্যমে দর্শক শ্রোতাদের এটাই জানাতে চাচ্ছি যে আমাদের বর্তমানে একটা স্লোগান হওয়া উচিত, আমাদের সুস্থ জীবন সুস্থ লিভার। এর জন্য আমরা 3টা সাদা জিনিস পরিহার করব। জি, যেমন হচ্ছে আমরা হোয়াইট রাইস, যেটা সাদা ভাত, এটা পরিহার করব, এবং আমরা অতিরিক্ত লবণ সল্ট সেটা পরিহার করব, এবং অতিরিক্ত সুগার মানে চিনি পরিহার করব। সেই সাথে আমাদের ফাস্ট ফুড বা যেসব খাবার আমাদের লিভারের জন্য, বিশেষ করে আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে ট্রান্স ফ্যাট নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একই তেলে যদি বারবার ভাজা হয় একটা জিনিস, তখন সেখানে তৈরি হয় ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট আমাদের বডি ব্রেকডাউন করতে পারে না, এটা সরাসরি লিভারের অ্যাকুমুলেশন হয় এবং ফ্যাটি লিভারের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে আমরা যারা হচ্ছে স্কুল কলেজে বা ভার্সিটিতে পড়ি, বা হচ্ছে যে আমরা খুব রেডিমেড খাবার, বিশেষ করে রাস্তার পাশ থেকে কিন্তু খুব সহজ প্রাপ্য এবং সহজলভ্য হওয়ার কারণে এই খাবারগুলো সহজে পিক আপ করি। ফলে দেখা গেছে এই খাবারগুলা বারবার একই তেলে ভাজা হচ্ছে। একই তেলে খাবার মানে বারবার ভাজার কারণে এই খাবার থেকে ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এই খাবারগুলো আপনারা যত দূর সম্ভব এড়িয়ে চলা, কারণ এই খাবারগুলো লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হওয়ার মানে ঝুঁকিটা অনেক বাড়িয়ে দেয়। দ্বিতীয় একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ায় আপনারা হয়তো দেখবেন যে গবেষণায় দেখা গেছে যে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব বেড়েই চলছে। কারণ হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার মানুষ ভাতটা বেশি খাই, এবং ভাত আপনারা জানেন যে ভাত থেকে কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, এটা লিভারে জমা হয়ে ফ্যাটি লিভার তৈরি করতে পারে। এই জন্য আমাদের ভাতের পরিমাণটা মানে কম খেতে হবে। যদিও মাছে ভাতে বাঙালি, তারপর আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি যে আমরা যথাসম্ভব ভাত পরিহার করব। মানে ভাত কম খেয়ে কিন্তু ক্ষুধা নিবারণের জন্য আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে আপনি হচ্ছে যে এই একই মানে খাবারটা হচ্ছে আপনি মানে স্প্লিট করে মানে অল্প অল্প করে বারবার খান। যেমন আপনি ভাতের পরিবর্তে হচ্ছে আপনি রুটি খেতে পারেন, বা হচ্ছে যে ভাত যেটা হোয়াইট রাইস সেটা হচ্ছে ব্রাউন রাইস খেতে পারেন, অথবা হচ্ছে যে আপনি মানে অন্যান্য সবজির পরিমাণ, ভাতের যেমন কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিন অথবা হচ্ছে যে আপনি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এই পোর্শনটা বাড়াতে দিয়ে পারেন খেতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সম্মত খাবারের যে পন্থা, সেটাই মনে হয় একটা সর্বোচ্চ সুন্দর একটা সমাধান হতে পারে। জি জি জি, হ্যাঁ অবশ্যই খুবই যথার্থ একটা প্রোগ্রাম, যে আমরা হয়তো কিছু পরিমাণ মানে খাবার পেট খালি রেখে খাবো এবং খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবো, তাহলে আমাদের দুইটাই সুবিধা হবে, সুন্নাহ আমাদের পালন হবে, সেই সাথে আমাদের এই জটিল রোগ থেকে আমরা মুক্তি পাবো।
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের অজানা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে পেয়েছি, নতুন কিছু শব্দ আপনার কাছ থেকে জেনেছি যেগুলো আমাদের নিজেদের শরীরের সুস্থতার জন্য এবং লিভারের সুস্থতার জন্য অতীব জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্য দিয়ে প্যান ভিশনের সময় দিয়েছেন এই জন্য। আপনাকেও ধন্যবাদ এবং প্যান ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। আর দর্শক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসায় প্যান ভিশন টিভি এবং প্যান ভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শরীর ও মন অনুষ্ঠানের আজকে 217তম পর্বে আমরা আলোচনা করলাম। দর্শক আশা করি আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব, আবারও আলোচনা করব। আজকের আলোচনার যে বিষয়টি আমরা জানতে পারলাম দর্শক, লিভার আমাদের শরীরের অতীব জরুরি একটি অঙ্গ এবং সেই অঙ্গের যত্নের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এবং আমাদের সম্মানিত অতিথি যে আমাদের জীবনাচরণের কথা বলেছেন, আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনের কথা পরামর্শ দিয়েছেন, সার্বিকভাবে মেনে চলার মাধ্যমে আমাদের লিভারকে আমরা সুস্থ রাখতে পারবো ইনশাআল্লাহ, সে সাথে সুস্থ থাকতে পারবো আমরা এবং আমরা একটি সমৃদ্ধ, সুস্থ এবং কর্মক্ষম জীবন উপভোগ করতে পারবো। দর্শক আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।